This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ততটাই অত্যাচার করুন যতটা অত্যাচার সহ্য করার ক্ষমতা রাখবেন। ক্যামাক্সিট কাণ্ডে এভাবেই বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুলিশকে আক্রমণ করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তিনি বলছেন একটা সাইনবোর্ড খোলার জন্য গোটা কলকাতা পুলিশকে কাজে লাগানো হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে নিশানা করে প্রশ্ন তুলেছেন, গ্যাস কাটার নিয়ে কেন ক্যামাক্সিটে যাওয়া হয়েছিল? চুরি করতে? ক্যামাক্সিট ভাঙতে গিয়ে কি করতে গেছিলেন? গ্যাস কাটার নিয়ে কি করতে গেছিলেন? চুরি করতে? আগেও তো সব নিয়ে গেছেন, তো কি করতে গেছিলেন? লুট করতে? অবৈধ বিলবোর্ড খোলার অভিযান ঘিরে বৃহস্পতিবার তুলকালাম। সাইনবোর্ড খোলার 3 ঘন্টার মধ্যে আবারও ঝোলানো হলো ব্যানার। শুক্রবার সকালে আবারও সেই তৃণমূলের ব্যানার খুললেন কর্মীরা। আমার চিত্র সাংবাদিককে বলবো, ক্যামাক্সিটে অভিষেক ব্যানার্জির যে অফিস, সেই অভিষেক ব্যানার্জির অফিসের উপরেই ছিল বিলবোর্ড। সেই বিলবোর্ড কিন্তু খুলে ফেলা হয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেখানেও আপাতত স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণ, ক্যামাক্সিটের অফিস থেকে খোলা হয়ে গিয়েছে বিলবোর্ড, তাই নতুন করে কোনো রকম অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়ার সুযোগ নেই। সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওদিকে টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে চড়া সুর অভিষেকের। গোটা কলকাতা পুলিশকে লাগিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের একটা সাইনবোর্ড খুলবে বলে। আমি বিজেপির বন্ধুদের বলবো, অত্যাচার ততটাই করুন যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন। বৃহস্পতিবার ক্যামাক্সিটে অভিযানে গিয়ে বেশ বেগ পেতে হয় পুলিশকে। পুরকর্মীর গায়ে হাত অভিষেকের, সরকারি কাজে বাধা, গাজোয়ারি। এফআইআর দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। অভিযোগপত্রে নাম রয়েছে ডেরেক, হুমায়ুন, বৈশানরেরও। অভিষেক ব্যানার্জি যেভাবে ব্যবহার করছিলেন পুলিশের সাথে, আমার একটু অদ্ভুতই লাগছিল না। শুধু 3 মাসের তফাৎ। 3 মাস আগে 15 বছর আপনারা কি করলেন, যেভাবে ব্যবহার করলেন, ওটা আনলাইকলি অফ অ্যান এমপি। একটা সাংসদে এরকম ব্যবহার করবেন না। তৃণমূল বনাম বিজেপি সরগরম রাজনীতি, সেখানে আবার সেটিং দেখছেন বিরোধী দলনেতা। এখন মনে হচ্ছে বিজেপি প্রাণপাত প্রচেষ্টা করছে যাতে এরা সেটিং করতে পারে, সেটিং এ থাকতে পারে, বিজেপির বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে, বিজেপির বিরুদ্ধে কোনো কথা যাতে এদের মুখ থেকে না বেরোয়। তাই জন্য গতকালের যে ঘটনা সাজানো চিত্রনাট্যের মতো বেড়ালকে যাতে বাঘ বানানো যায় তার জন্য প্রচেষ্টা চলছে। ব্যাপারটা ঘুরে যাচ্ছে আস্তে আস্তে। চোর লুটেরা তদন্ত হবে, টাকা ধরা পড়বে, এইসব শুনতে শুনতে মানুষ অভ্যস্ত ছিল। আজ ব্যাপারটা ঘুরে যাচ্ছে, সেই আলোচনা থেকে সরে যাচ্ছি আমরা। এখন ধস্তাধস্তিতে পৌঁছে গেছি। এটা অক্সিজেন দেওয়া হচ্ছে টিএমসিকে বলে আমি মনে করি। তৃণমূলকে অক্সিজেন দিতেই ক্যামাক্সিট কাণ্ড। বিরোধী দলনেতা ও অধীর রঞ্জন চৌধুরীর এক সুর। প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশানায় আবারও পুলিশ। আজকে বিজেপির চারিদিকে পোস্টার লাগিয়ে রেখেছেন, একটাও খুলতে পারবেন? আমার বাড়ির সামনেও তো পোস্টারে ভর্তি করে দিয়েছেন, একটাও খুলতে পারবেন? সেই বুকের পাটা আপনাদের নেই। তখন আপনাদের বুকের পাটা 12 ইঞ্চি হয়ে যায়, আর বিজেপি বললে বুকের পাটা 50 ইঞ্চি হয়ে যায়। ওটা মেপে রাখুন ভালো করে। অভিষেকের অফিসের অবৈধ বিলবোর্ড খুলতে গেলে কালীঘাট তৃণমূলের গুন্ডামি। পুলিশ ও সরকারি কর্মীদের কাজে বাধা, হুমকি, বেআইনি জমায়েত, হিংসাত্মক কাজ, পুলিশ কর্মীদের মারধর সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে। এই ঘটনায় 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন তাদের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। 3রা সেপ্টেম্বর পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। খুব শীঘ্রই ফিরবে তৃণমূল কংগ্রেস। বদলের বাংলায় দাঁড়িয়ে এবার পরিবর্তনের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিষ্ঠা দিবস, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন যে তিনি আবার জেলা সফর শুরু করবেন। বিজেপিকে বললেন, আপনারা ডিম তৈরি রাখুন, গুন্ডা তৈরি রাখুন,
আমি লড়ে নেব, এবং তিনি পরিষ্কার করে বলে দিচ্ছেন যে তার এই জেলা সফর যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আওয়াজ তোলেন এবং তিনি বলে দিলেন যে 5 বছর পর বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। ছাত্র যৌবন দরকার হলে জেলে যাবেন, কিন্তু বিজেপিতে যাবেন না। তৃণমূল জেনে রাখুন খুব শীঘ্রই ক্ষমতায় ফিরবে। 26 নির্বাচনে ডাহা ফেল তৃণমূল কংগ্রেস, ভেঙে খান খান দল। বদলের বাংলায় দাঁড়িয়ে পরিবর্তনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বললেন বিজেপিকে সরিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল। সমস্ত যুবক ভাইরা সময় ঘুম থেকে ওরমভাবে চটপট উঠে পড়া, বিভিন্ন রকম মানসিক টেনশনে থাকাতে মানুষ ভুল বকে, সেটাই ভুল বকছে, মানুষ শুনছে। ক্যাথিড্রাল রোডে কালীঘাট টিএমসি আর রানী রাসমণি রোডে সভা, ঋতব্রত তৃণমূল, থুরি ভালো তৃণমূল। সেখানে দাঁড়িয়ে ভুলটা ধরিয়ে দিলেন বিরোধী দলনেতা। ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাত্র আন্দোলনের প্রোডাক্ট, অথচ তিনি ক্ষমতায় আসবার পর ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে দিলেন। রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস ভুল করেছে, সেই ভুলের ওপর দাঁড়িয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে বিপুল ম্যান্ডেট। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী আবার বললেন ন্যায় অন্যায়ের কথা। ফিরহাদের দাবি পাপের ফলেই হেরেছে তৃণমূল। সেই অন্যায়ের সিদ্ধান্ত যেমন আর্জিকরের ছিল, সেই অন্যায়ের সিদ্ধান্ত যেমন 26,000 চাকরি ছিল, সেই অন্যায়ের সিদ্ধান্ত যেমন আজকে আমার যা ইচ্ছে সেইটা করব এইটাতে ছিল, এগুলো পাপ এবং সেই পাপ নিশ্চিতভাবে হয়েছে। তিনি দলেরও কোর কমিটির সদস্য, শীর্ষ নেতা ছিলেন। তো এখন আমি একটা দল ছেড়ে ক্ষমতা দেওয়ার ক্ষমতাই নেই, এখন অন্য দলে নাম লিখিয়ে এসব জ্ঞানের কথা বলার কোনো মানে হয় না। তাহলে আপনি তখন কি করছিলেন? আপনি ছিলেন কেন? এবং সেই পাপের কারণ, আমাদের সেই পাপের কারণ আজকে একটা সাম্প্রদায়িক দল মাথা ঝাড়া দিয়েছে। ক্ষমতায় আসার আগে পরিবারতন্ত্র নিয়ে তৃণমূলকে আক্রমণ শানাত বিজেপি। শুক্রবার সেই সুর মমতা ঘনিষ্ঠ ববির গলায়। এই দল আমার থাকবে, আমার বংশের থাকবে, এই উচ্চ আকাঙ্ক্ষা যদি না থাকতো তাহলে আজকে যে মানুষগুলো দল থেকে বেরিয়ে গিয়ে অন্য দলে গিয়ে সেইখানে বাংলার ক্ষমতা নিয়েছে, তাদের সেটা হতো না। ফিরহাদের নিশানায় কে বুঝতে বাকি থাকলো কি? সেই অভিষেকের মুখেও পরিবর্তনের ডাক। আপনারা শেষে শুরু হয়ে গেছে, বাকি 5 বছর পর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। এরপর আমার শুরু হবে জেলা সফর। পারমিশন না পেলে রাস্তায় রাস্তায় হাঁটবো। পারলে পুলিশ করে দেখাও, পারলে বিজেপি লড়ে নাও। কত ডিম আছে, কত ইট আছে, কত গুন্ডা আছে, কত পাথর আছে। বিজেপিকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। খোঁজা দিতে দেরি করেননি রাজ্যের মন্ত্রীও। আমরা দেখতে চাইছি বৃষ্টিতে কি করে হাঁটেন, তাই বলছে রাস্তা ভাঙা পড়ে গেলাম, এরকম যেন না বলে। সদ্য 100 দিন পেরিয়েছে নতুন সরকার, ঠিক তখনই পরিবর্তনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ নিজের দলই তো ছত্রক খান। সামনেই পুরসভার ভোট, ক্ষমতায় ফেরার কথা বলে ছন্নছাড়া দলকেই গোছাতে চাইলেন কি? কালীঘাটের তৃণমূল নেত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 21শে জুলাইয়ের পর 28শে অগস্ট তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণের দিন কোন শিবিরে কত ভিড় হয়েছে, কার কত শক্তি, তা নিয়ে তরজা হয়েছিল। এবার 28শে অগস্ট ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আবার 2 শিবিরকে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে দেখা গেল সমাবেশে। আর সেখানে কালীঘাট শিবিরের তরফ থেকে বলা হলো যে তাদের সমাবেশে বেশি ভিড় হয়েছে। এই দাবি আর পাল্টা দাবির মাঝে যেটা উল্লেখযোগ্য বিষয়, আগের বারও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মাঝখানে থেমে যেতে হয়েছিল, আর আজকে 28শে অগস্ট আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা খেতে হলো। কেন, কি হলো দেখুন। মঞ্চে তখন বলা শুরু করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। না, এবারে আর কেউ থামাননি তাকে, যেমনটা হয়েছিল 21শে জুলাইয়ের সভায়। সেবার কল্যাণের বক্তব্যের মাঝেই মঞ্চে এসে জনতার দিকে হাত নেড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল সেই কারণে বক্তৃতায় দেরি হয়েছিল, আর তারপরেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করে বক্তৃতা থামাতে বলেছিলেন। সেবার প্রকাশ্যে মঞ্চেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি।
এবার অবশ্য অভিষেক এসে হাত নেড়েছিলেন আগেই। মাঝখান দিয়ে যাচ্ছিল যানবাহন, রাস্তার উল্টো দিকে ব্যারিকেডের ওপারে ছিল জনতা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে আসতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে। রাস্তায় তখনও মসৃণভাবে গাড়ি চলছিল, কিন্তু খানিক পরেই ব্যারিকেড ভাঙতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা। একটা সময় পুলিশি ব্যারিকেড হটিয়ে রাস্তায় মঞ্চের সামনে চলে আসে ভিড়। আর তারপরেই শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। আটকে পড়ে গাড়ি, বক্তৃতা আটকে যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাইক হাতে নেন মমতা। যতক্ষণ গাড়ি না বেরোবে আমি নিজে দাঁড়িয়ে থাকবো মিটিং বন্ধ করে। আরো কিছু গাড়ি আছে, বের করে দিন, রাস্তা ক্লিয়ার রাখুন। আরো কিছু গাড়ি আছে, বের করে দিন। ব্যারিকেড তৃণমূল কর্মী সমর্থকরা ভাঙলেও যানবাহন ও পুলিশকেই প্রাথমিকভাবে দায়ী করতে থাকেন নেত্রী। প্লিজ আপনারা দয়া করে মানুষের ওপর দিয়ে না এসে আপনারা বাঁ দিকটা টার্ন নিন, ডান দিকটা টার্ন নিন। দেয়ার আর সো মেনি রোডস। এত মানুষ দাঁড়িয়ে আছে, এত মানুষের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছেন আপনারা। আপনারা কেন এই রাস্তাটার মধ্যে গাড়ি ঢোকালেন? সারা রাস্তা খোলা আছে, চারিদিকে রাস্তা খোলা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, ভিড়কে আবারও রাস্তার ওপারে নিয়ে যাওয়াও সম্ভব নয়। সম্ভবত এটা আঁচ করতে পেরে একটা সময় পরিস্থিতির দায় সোজা পুলিশের ঘাড়েই ঠেলে দেওয়া হয়। এইভাবে মিটিং হয় না। মিটিংয়ের মাঝখান দিয়ে গাড়ি ঢোকাবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে আপনারা দায়িত্ব সামলাতে পারবেন না। একটা সময় পুলিশের ওপর ধৈর্য হারিয়ে ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, আপনি এটা করতে পারেন না। পুলিশ জোর জুলুম করবেন না। আমরা গাড়ি বের করে দিচ্ছি, আপনাদের করতে হবে না। আপনারা গায়ে হাত দেবেন না, আমরা বের করে দিচ্ছি। এরপর ফের কল্যাণকে বলতে অনুরোধ করলে কল্যাণও বক্তৃতা শুরু করে দেন। কিন্তু প্রশ্ন এদিনও উঠে গেল, কারণ আদালতের নির্দেশ ছিল ১৫০০-এর বেশি ভিড় যেন না হয়। এদিনের সভায় ১৫০০-এর বেশি ভিড় কি হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে সেই কথা পুলিশের রিপোর্টে থাকতে পারে, আর তাহলে ফের আদালত অবমাননার অভিযোগ উঠবে। এছাড়াও ভিড়ের কারণে যানবাহন আটকে যাওয়াতেও প্রতিপক্ষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কালীঘাট শিবিরের তৃণমূল কংগ্রেসকে। আমরা আদালতের রায়কে নিশ্চয়ই সম্মান করি, কিন্তু জনতার আদালতকেও তো গুরুত্ব দিতে হবে আদালতকে। উনি সরকারে নেই, আন্দোলন করুন লোককে কষ্ট না দিয়ে। 15 বছর অনেক কষ্ট দিয়েছিলাম সরকার থেকে। এবার আমরা সরকার চালাচ্ছি মানুষকে এর থেকে উদ্ধার করার জন্য, তাতে যেন সহযোগিতা করে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পকেটে চাপ পড়লো না, আবার কারোর মুখাপেক্ষীও হতে হলো না। এই বুড়ো বয়সে এটা সব থেকে বড় প্রাপ্তি একজনের। জলপাইগুড়িতে একজন আয়ুষ্মান প্রকল্পের আওতায় অপারেশন করে বাড়ি ফিরলেন একেবারে সুস্থ হয়ে। আর তিনি তার এই সম্পূর্ণ ক্রেডিট দিচ্ছেন ডাবল ইঞ্জিন সরকারের স্বাস্থ্যকর প্রকল্পের। সরকার যে কাজটা করলো জনসাধারণের জন্য, গরিবদের জন্য, অসংখ্য ধন্যবাদ দিলেও কম হবে। নাম তার অনন্ত, বাস্তবে মানুষটি অনন্ত সাহায্য পেলেন। সরকারি প্রকল্প কিভাবে একজন খেটে খাওয়া মানুষকে ভরসা যোগাতে পারে তার উদাহরণ এই মানুষটা। 1.5 লাখ টাকার অপারেশন হয়ে গেল 1 টাকাও খরচ না করে। আপ্লুত জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা হাটে হাটে কলা বিক্রি করে সংসার চালান বৃদ্ধ। পড়ে গিয়ে বড় আঘাত পেয়েছিলেন। অপারেশনের পর এখন নিশ্চিন্ত। সরকারকে ভালো বলবো, ভারত দিয়ে আমার এই অপারেশনটা হয়ে গেল, আমি খুব খুশি হলাম। বিনা পয়সায় হয়ে গেল। বিনা পয়সা হয়ে গেল। আয়ুষ্মান দিয়া যদি এইভাবে জনগণের চিকিৎসা, বড় বড় চিকিৎসার কাজ বিনা পয়সায় হয়, এটা ভালো। সরকারি হাসপাতালে অপারেশন করতে গেলে লম্বা লাইন। জেনে বৃদ্ধ খোঁজ নিতে শুরু করেন উত্তরবঙ্গের বিভিন্ন নার্সিংহোমে, কিন্তু জানতে পারেন 1.5 লাখ টাকা লাগবে। তখন তাদের মাথায় আসে আয়ুষ্মান ভারতের কথা। সরকারি প্রকল্পের মাধ্যমে দরকারি কাজটা হয়ে গেল। আয়ুষ্মানের মাধ্যমে এই অপারেশন শেষ করলাম। পেশেন্ট এখন সুস্থ আছে, অপারেশন সাকসেসফুল, পেশেন্টের পরিবার খুব খুশি। এই আয়ুষ্মানে প্রথম এবার আমাদের যে অপারেশন করলো। কেন্দ্র রাজ্যে একই প্রকল্প, যা এতদিন ছিল না। ডাবল ইঞ্জিনের সুবিধা বোধহয় একেই বলে। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। জল পড়ে, পাতা নড়ে, ভয়ে কাঁপে স্কুল। ভাতারের সেলেন্ডা প্রাইমারি স্কুলের অবস্থা একেবারে বেহাল। ভাঙা দেওয়াল, ফাটা ছাদ, প্রাণ হাতে করে বাচ্চারা স্কুলে যাচ্ছে।
যে 4-5 ফোঁটা জলে চড়ুই পাখি স্নান হয় সেই রকম বৃষ্টি হলে গান শোনার ফুরসত হয়তো পাবে ভাতারের সেলেন্ডা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, কিন্তু বৃষ্টি যদি অঝোরে হয়। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সেলেন্ডা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এটাই। স্কুল বাড়ি না বলে হানা বাড়িও বলতে পারেন। বাড়ির দেওয়াল এমনই নোনা ধরা যে হাত ঠেকালে মনে হবে ভেজা পিচবোর্ড, বিবর্ণ হলুদ দেওয়ালে জলছোপ। স্কুলের সর্বাঙ্গের সেই জলছবি দেখা শেষ হলে দেখবেন ফাটলের জ্যামিতি, তার ঠিক ওপরে উঁইয়ের আঁকিবুকি। ছাদ থেকে বর্ষাকালে জল পড়ে, দেয়ালে বড় বড় ফাটল, সাপ ঢোকে। মাস্টার মশাইয়ের কথা শেষ হয় না। পিছনে ভাঙা জানালা, ফুটি ফাটা দেওয়ালের সামনে বসে হেড স্যার শোনান, যেখানে মিড ডে মিলের রান্নাবান্না হয় সেখানে যে কোনো সময় ছাদ ভেঙে পড়তে পারে। শোনান যখন তখন স্কুলে সাপ ঢুকে পড়ার কথা যেন লুফে নেয় কিশোরী। বর্ষার সময় জল পড়ে, আমরা কোথা থেকে জল পড়ে? ছাদ থেকে জল পড়ে। জল পড়ে পাতা নড়ে, জল পড়ে ছাদ চুইয়ে, ভাঙা পাল্লাকে ফাঁকি দিয়ে ছাঁট এসে ভিজিয়ে দেয় বই খাতা। অভিভাবকরা ভাবেন স্কুলে ছেলে মেয়ের মাথা বাঁচবে তো। অবস্থা খুবই শোচনীয়। খাতা ফুটো আছে বিল্ডিং এর ভিতরে, সেটা যেন মেরামত করা হয়। কথা গিয়ে পৌঁছয় নির্বাচিত জনপ্রতিনিধির কানে। ক্লাসরুমের যে বড় বড় ফাটল দেওয়ালে, এটা খুব একটা রিস্ক বাচ্চাদের জন্য, যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। সেটা কীভাবে খুব তাড়াতাড়ি রিপেয়ার করার ব্যবস্থা করা যায় সেটা আমরা দেখব। টাকা আসবে, সারাই হবে স্কুল, বিধায়ক আশ্বাস দেন। সেলেন্ডার প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা আরও জোরে জোরে প্রার্থনা সঙ্গীত গায়। মনে মনে হয়তো বলে পরের বর্ষার আগে স্কুলটা বাঁচুক। ভাতার থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। সকাল সকাল যখন চীন থেকে সতর্কবার্তা আসে তখন নেপালের ধাদিন গ্রামে ছিলেন TV9-এর প্রতিনিধি আকাশ। ধাদিন হচ্ছে রাসুয়া জেলার একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর গ্রামটা, কিন্তু কদিন ধরে সেই গ্রামের শ্মশানের নিস্তব্ধতা, কারণ সেখানে কাদা জলে গোটা এলাকা একেবারে ছেয়ে গিয়েছে। এখনো কাদা মাটিতে পা ঢুকে যাচ্ছে। হাসপাতালে কাদা, নুড়ি, কাঁকড়, বালি পড়ে রয়েছে, আর সেখান থেকে উদ্ধার কাজ চলছে। আর যখন ধাদিন গ্রামে ওরকম কাদায় পা ডুবিয়ে আমাদের প্রতিনিধি সেখানকার খবর সংগ্রহ করছিলেন, তখনই চীনের তরফ থেকে সতর্কবার্তা জারি হয়, হাই অ্যালার্ট জারি করা হয়। সেই সময়ের একেবারে ভয়ানক মুহূর্তের সাক্ষী থাকলো TV9 বাংলার ক্যামেরা। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। मैं धादिंग में हूँ। बैरनी एक जगह है धादिंग में, मैं वहाँ हूँ और इस तस्वीर को देखकर आप बहुत आसानी से ये अंदाज़ा लगा सकते हैं कि हालात किस तरीके के रहे होंगे। আকাশ ভাট সাংবাদিক, সঙ্গে ক্যামেরা পার্সন মনীষ। একমাত্র ভারতীয় সংবাদ মাধ্যম হিসেবে তখন ধাদিনের পথে পথে, যে পথের একদিকে ডাই হয়ে আছে কাদা। কতটা করে কাদা? यहाँ कोई जाने की कोशिश करेगा तो वो किस तरीके से इसमें फंस सकता है। हालांकि धूप बहुत तेज है, पिछले 2 दिनों से काफ़ी धूप हो रही है और उस धूप के बाद हुआ यह है कि ये जो मलबा है, ये जो दलदल है, वो धीरे धीरे सूख भले ही रहे, लेकिन अभी भी हालात पहले की तरह नहीं बने हैं। ঘুরতে ঘুরতে সাংবাদিক পৌঁছলেন এক স্কুলে। इस स्कूल में चले और इस स्कूल के हालात को भी आपको दिखाए। एक भी क्लासरूम सुरक्षित नहीं है, एक भी क्लासरूम बचा नहीं है। कोशिश करते हैं हम उस क्लासरूम तक चलने की। जैसे ही एक खबर आई, ये सूचना पहुंची इन लोगों तक, तो बच्चे अपने स्कूल बैग छोड़कर चले गए। एक स्कूल बैग आपको दिखेगा, ये उम्मीदों का बस्ता जो बच्चा यहाँ लेकर आया था, अब ये बस्ता सिर्फ यहाँ बचा हुआ है। इसमें ये नोटबुक, बुक है, डायरी है और वो सब कुछ जो बच्चों को बताया जाता है कि स्कूल में आपको क्या सब करना है, वो डायरी भी है। एक किताब यहाँ भी है। ये सब ऐसे ही है। গলা ধরে আসে সাংবাদিক, তবু ক্লাসরুমের দিকে চান। को दिखाने की कोशिश करते हैं सुरभिया अगर हम पहुँच पाए तो। हालांकि यहाँ हालात बहुत अच्छे नहीं है। मनीष इसे दिखाइए, ये देखिए, ये हालात किस तरीके के हैं यहाँ। आप इससे भी अंदाज़ा लगा सकते हैं कि इस क्लासरूम में फिलहाल कोई आ नहीं सकता है। চোখে পড়ে আছে টিফিন। ये टिफ़िन बॉक्स, इस टिफ़िन बॉक्स में वो जो टिफ़िन लेकर आया था वो भी अभी ऐसे ही रखा हुआ है। স্কুলের পর গন্তব্য হাসপাতাল। बैरनी हॉस्पिटल है,
गवर्नमेंट हॉस्पिटल है और अब यहाँ से ये जो मलबा है, मलबा निकालने का काम शुरू हो गया है और इस अस्पताल को फिर से शुरू करने की तैयारी हो रही है। आप जब अंदर आएंगे, आगे आते रहेंगे मनीष, तब पता चलता है कि आखिर किस तरीके का मलबा है। ये देखिए, जब हम आगे बढ़ेंगे तब पता चलता है ये लगभग घुटने भर मलबा है। হাসপাতালে কিছুই বাঁচেনি। স্ট্রেচার, অক্সিজেন সিলিন্ডার, এমার্জেন্সি ওয়ার্ড, এমনকি একতলার সিঁড়ি পর্যন্ত কাদা জমে আছে। দেখতে দেখতে আবার বাইরে। সেই সময়ই বিপদ ঘণ্টি। इस इलाके में जितनी गाड़ियां हैं, जितने लोग हैं, उन्हें यहाँ से जाने को कह दिया गया है। सशस्त्र प्रहरी के जवान जो यहाँ मोर्चा संभाले हुए थे रेस्क्यू का, वो भी अब इस जगह को छोड़ चुके हैं। यह अफरा तफरी का माहौल बहुत दूर तक आपको दिखेगा। चलिए मनीष, निकलिए। कैमरा पर्सन मनीष डोबरियाल के साथ आकाश वत्स, धादिंग नेपाल, TV9 भारतवर्ष। যাদবপুরে দাঁড়িয়ে বাম অতিবামকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিসের আজাদি স্লোগান? হয় ওরা থাকবে, হয় টুকরে গ্যাং থাকবে, নয়তো আমরা। তিনি স্পষ্ট বার্তা দিলেন। এই বার্তা কিসের জন্য? কিছুদিন আগে ঘটে যাওয়া যাদবপুরে হামলার বিতর্কে তিনি এই বার্তা দিলেন। রাষ্ট্রবাদী জাগরণ শুরু হয়ে গেছে, কেউ রুখে দিতে পারবে না। স্পষ্ট বার্তা শুভেন্দু অধিকারীর। ছাত্র নির্বাচন হবে আর সব জায়গায় গেরুয়া উঠবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সব জায়গায় জিত। অপেক্ষা করে থাকো, কোনো চান্স নেই। পশ্চিমবাংলায় কোনো রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিক তারা এই চক্করে যাবেন না। 2017 সালের পর থেকে রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচন বন্ধ রয়েছে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় শেষ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল 2020 সালে। শুক্রবার সেই যাদবপুরেই মুখ্যমন্ত্রী। ধ্বনিত হলো বন্দে মাতরম, 10,000 কণ্ঠে গাওয়া হলো জাতীয় গান। দিন কয়েক আগেই বহিরাগত তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যাম্পাস। এবিভিপি বারবার অভিযোগ করেছে দেশবিরোধী কার্যকলাপে আঁতুড়ঘর যাদবপুর। শুক্রবার সেই যাদবপুরে দাঁড়িয়েই চড়া সুর মুখ্যমন্ত্রীর। মিছিলের স্লোগান কি? আজাদি। আজাদি কিসের আজাদি? ক্ষুদিরাম বসুরাই তো আজাদি দিয়ে গেছেন। আপনারা কিসের আজাদি চান? হেরোইন খাওয়ার আজাদি, গাঁজা খাওয়ার আজাদি, ড্রাগ নেওয়ার আজাদি। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী বলেন ক্যাম্পাসের ভেতরে দেশবিরোধী স্লোগান লেখা হয়। এদিন যাদবপুরে দাঁড়িয়ে বাম অতিবামকে নিশানা শুভেন্দু অধিকারী। 90% রাষ্ট্রবাদী পরিবারের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে। তারাই আমাদের বলে জোর করে হোস্টেল ফাঁকা করে মিছিলে নিয়ে যায় তথাকথিত চে গুয়েভারা না কি সব নাম আছে, তাদের গেঞ্জি লেখা, তাদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা কালিদাসের গল্প শুনেছিলাম যে ডালে বসে সেই ডাল কাটছে। নিজের দেশে স্কুল শেষ করে দিচ্ছে, যারা স্কুল বাঁচাও বলছে তাদেরকে জেল দিচ্ছে, আর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগাচ্ছে। এরকম দেশপ্রেমী হলে আর দেশবিরোধী দরকার হয় না। তৃণমূল কংগ্রেসও এদের সঙ্গে সমঝোতা করে চলতো। এরা ডিভিডেন্ড কি দিত? ডিভিডেন্ড একটাই দিত। কি ডিভিডেন্ড? নির্বাচন এলে এরা বলতো নো ভোট টু বিজেপি। পুলিশ 100 বার ব্যবস্থা নিন, প্রশাসন ব্যবস্থা নিন, শিক্ষা দপ্তর ব্যবস্থা নিন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিন, কিন্তু বাইরের গুন্ডা পাঠিয়ে মাস্তানিটা কেন হবে? তা সেইটার উত্তর দিতে না পেরে এই কিষাণজি ওই স্লোগান, আরে ভাই যদি অন্যায় হয়ে থাকে পুলিশ ব্যবস্থা নেবে, তোমরা গুন্ডা পাঠিয়ে যাওয়ার কে? নো ভোট টু বিজেপি স্লোগানে ডিভিডেন্ড নিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল, আক্রমণ বামেদেরও। এরপরেই শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, হিসেবের শেষ পর্যায়ে এসে গেছে। একদম হিসাবের শেষ পর্যায়ে এসে গেছে। নয় এরা থাকবে, নয় আমরা থাকবো, মাঝখানে আর কিছু হবে না। আলটিমেটাম মুখ্যমন্ত্রীর। তাহলে বদলের বাংলায় বদলাবে যাদবপুর? যাদবপুরে কি নেশা মুক্তি হবে? নেশা মুক্তি কি হবে? ড্রোন ওড়াবো,
কোথায় কোথায় গাঁজা খাচ্ছে দেখুন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।